হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী, পর্ব 11। লেখিকা সামিয়া খান। মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দিহান, আর মায়া পরম শান্তিতে ঘুম দিচ্ছে। দিহানের একপাশে মায়া আর একপাশে জিগজ্যাগ। জিগজ্যাগ এখনো ঘুমায়নি, কিন্তু দিহানের পাশে শুয়ে আছে। তার দৃষ্টি দিহানকে টপকে পাশে মায়ার উপর। মায়াকে সবসময় বিস্ময় ভরে দেখে জিগজ্যাগ। এটা কেন করে তাও বুঝতে পারে না দিহান। হুট করে দিহান এর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে বড় করে লেখা মা। সাবধানে মায়ের পাশ থেকে উঠে ফোন হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো দিহান। কল রিসিভ করে ফোনটা কানে রাখলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য ফোন করিনি দিহান, বেশ কাঠখোট্টাভাবে জবাব দিল আফিয়া। তার মা যে ভীষণ রাগ করে আছে তা উপলব্ধি করতে পেরে মৃদু হাসল দিহান। কি হয়েছে মা, রেগে আছো কেন? রেগে থাকার মতো কি কোনো কাজ করনি? মনে তো হয় না। তুমি যে মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে এসেছো, তার কি সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে, নাকি ওর পরিণতিও আয়শার মতো হবে? মা যে পর্যন্ত আমার স্ত্রী না হবে সে পর্যন্ত মায়া সম্পূর্ণ নিরাপদ। তোমার বাবা তোমার ভালো করতে গিয়ে আরও খারাপ করে দিয়েছে। যদি সে উইলে না উল্লেখ করতো যে তার পরে তার সব সম্পত্তি তার পুত্রবধূর নামে হবে, তাহলে হয়তো আয়শাকেও মৃত্যুবরণ করতে হতো না। মৃত্যু এমন একটা ভবিতব্য জিনিস যা সবার জীবনে ঘটবে। আয়শার মৃত্যু ওভাবেই ছিল। তার জন্য কি আমরা দায়ী ছিলাম না বাবু? শুধুমাত্র তোকে বিয়ে করার কারণে মেয়েটাকে বিয়ের দিন বিষ পান করে মৃত্যুবরণ করতে হলো। তুমিও জানো আর আমিও জানি এর পিছনে তোমার কাকার হাত, মানে মাসুদের হাত আছে। মা, তুমি কেন তাকে কখনো আমার বাবা বলো না? কারণ তোমার বাবার আপন ভাই হলেও তার থেকে অনেক পার্থক্য। তোমার বাবার মতো কেউ হতে পারবে না, কিন্তু মানুষটা রাজনীতি করতে করতে নিজের জীবন শেষ করে দিল। তুমি মায়ার খবর কিভাবে জানলে মা? ওটা তোমার না জানলেও চলবে। যদি মেয়েটার গায়ে একটা আঁচড় আসে তো তোমার কপালে ঝাড়ু আছে, মনে রাখো। ঠিক আছে মা, কিন্তু ওকে কি বলে পরিচয় দেব আমি সবার সামনে? ওকে নিজের প্রেমিকা বলতে পারবে? ভালোবাসো ওকে হয়তো মা। ভালোবাসার মধ্যে হয়তো এই শব্দটার কোনো জায়গা নেই। তুমি যদি ওকে ভিতর থেকে ফিল করো তাহলে প্রেমিকা বলে পরিচয় দিবে, এবং ওকে বাড়ি থেকে বের বের কম হতে দিবে না। মনে রাখবো। শোভা দিহার খবর কি? ওরা ভালো আছে মা? একটা কথা ছিল, আমি তো ভবিষ্যতে কোনো না কোনো দিন মায়াকে বিয়ে করতে চাবো। তখন তখন সৃষ্টিকর্তা এক পথ বের করে দিবে। আপাতত আগে মায়ার নিরাপত্তা নিশ্চিত করো এবং ভালো থেকো। কান থেকে ফোন নামিয়ে দিহান একবার মায়ের দিকে তাকালো। মায়া ঘুমাচ্ছে আর পাশে তার শরীর ঘেঁষে জিগজ্যাগ শুয়ে আছে। একটু হেসে জিগজ্যাগকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে স্টাডি রুমে ঢুকলো। স্টাডি রুমের বৃহৎ জায়গায় জুড়ে দিহানের বাবা আনিসুল আহসানের ছবি। কয়েক বছর আগে দেশে নামকরা নেতাদের মধ্যে অন্যতম ছিল। সততা ও নিষ্ঠাবান মিলিয়ে এক অন্যরকম মানুষ ছিল। অথচ প্রিয় মানুষের যেমন অভাব ছিল না, তেমন শত্রুরও। সার্ভেন্টকে ডেকে জিগজ্যাগকে দিয়ে দিল দিহান। বেশ কিছুক্ষণ বাবার ছবির দিকে তাকিয়ে বুঝতে পারলো কেউ পিছনে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার মায়ামতি, তুমি না ঘুমিয়ে গিয়েছিলে? আমার একা ঘুমাতে ভয় হয়। আমাকে রেখে এসেছেন কেন? তাহলে দুর্বা বাড়িতে যায় তখন কিভাবে থাকতে? এদিকে আসো। কথাটা বলে দিহান হাত বাড়িয়ে দিল। মায়া দিহানের হাত ধরে তার আর একটু কাছে এগিয়ে আসলো। যখন দুর্বা থাকতো না তখন আমি সারা রাত তার সাথে ভিডিওতে কলে কথা বলতাম। কার সাথে? তার সাথে। আরে বোকা মেয়ে, তার সাথে মানে কার সাথে? তোমার প্রেমিকের সাথে? প্রাক্তন এখন।
মায়ার হাত ধরে নিজের কাছে টেনে নিল দিহান। বুকের সাথে পিঠ লাগিয়ে কাঁধে থুতনি লাগালো। প্রাক্তন, আর আমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ। কথাটা বলে হুট করে একটা কিছু দিহানের মাথায় খেলে গেল। উত্তেজিত হয়ে মায়াকে নিজের দিকে ঘোরালো দিহান। মায়ামতি, আমাকে বিয়ে করবে এখন? এবং এই সময়? ইসলাম মতে? দিহানের কথায় বেশ অবাক হলো মায়া। সে এটা ভাবেনি দিহান তাকে বিয়ে করতে চাবে। কিন্তু কন্টাকে তো বিয়ের কথা ছিল না। তুমি কন্টাক্টকে তুমি গুল্লি মারো, এটা তো আগে ভাবিনি যে পর্যন্ত ম্যারেজ সার্টিফিকেট না হবে সে পর্যন্ত সরকারি মতে বিয়ে হবে না, আর তাতে তোমার জন্য ক্ষয় হবে না। ইস, কত বুদ্ধিমান আমি! কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ালো না দিহান। মায়াকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে দৌড়ে স্টাডি রুম থেকে বের হলো মাহসিনকে ডাকতে ডাকতে। আর মায়া হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আরিয়ানকে আঁকড়ে ধরে বেশ আরামে ঘুমাচ্ছে শোভা। বেশ কয়েকবার ছাড়লেও সরাতে পারেনি। আর এদিকে তার ফোন একনাগাড়ে বেজে চলেছে। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। অবস্থায় ফোন কানে নিল আরিয়ান। হ্যালো স্যার, আমি মায়া ম্যাডামের বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড বলছি। বলো, এত রাতে কল কেন করছো? সব ঠিক আছে তো? স্যার, একটা খবর আছে। কি? মায়া ম্যাডাম দুরাত ধরে ফ্ল্যাটে ফেরে না। মুহূর্তেই ঘুম চলে গেল আরিয়ানের। তড়িঘড়ি করে সে বলল, ফিরে না মানে? কই থাকে কি করে? তা তো জানি না স্যার, ফিরে না সেই খবরটুকু আপনাকে দিলাম। ঠিক আছে, ফোন রাখো, আমি দেখছি। ফোন রাখার পরে বেশ অস্বস্তি হচ্ছে আরিয়ানের। শোভাকে নিজের থেকে ছাড়িয়ে মায়াকে অনবরত কল করে চলেছে, অথচ মায়ার ফোন ওয়েটিং। টেনশনে বুকে পেইন হচ্ছে আরিয়ানের। মেয়েটা মেয়েটা কোথায় গেল কে জানে। যদি কোনো ক্ষতি হয় তো আরিয়ানের মরে যাবে। আরিয়ানের সামনে ভেসে উঠল কালকের ছবি। মেয়েটাকে বেশি মেরেছে, অথচ এখন সে কী করবে তা নিজেও জানে না। মায়া যেখানে থাকতো ওই ফ্ল্যাটটা আরিয়ানই ঠিক করে দিয়েছিল, যাতে মায়ার থাকাতে কোনো সমস্যা না হয়। কিন্তু এখন চিন্তা হচ্ছে, ফার্স্ট স্টেশনে আরিয়ান নিজের হাতে থাকা মোবাইল মেঝেতে একটা আছাড় মারল। মায়া অবাক চোখে আশেপাশে পরিবেশ দেখে চলেছে। তার পাশে দুর্বা বসে আছে এবং সামনে দিহানের বোন দিহা। অনেকটা ঘোরের মধ্যেই একটু আগে মায়া দিহানের জন্য 3 কবুল বলেছে। প্রথমে তার বাবা মায়ের কথা, আরিয়ানের কথা মনে হলেও দুর্বা তাকে এ বিষয়ে বুঝিয়েছে। এবং আশ্চর্যভাবে মায়া প্রায় 6 মাস পরে তার ভাই সবুজের সাথে কথা বলেছে এবং সবুজ তার ওয়ালিয়া হয়ে এই বিয়েতে মত দিয়েছে। মায়া যেন মাঝরাতে এগুলো স্বপ্ন দেখছে। হঠাৎ দিহার কথায় তার ধ্যান ভাঙল। মায়া, তোমাকে আমি চিনি, আর তুমি এক বিষয়ে অবগত না। কোন বিষয়? আমার বড় বোন মানে শোভা আপুর সাথে আরিয়ানের বিয়ে হয়েছে। মায়া ভূত দেখার মতো চমকে উঠল। এটা সে কোনো মতে আশা করেনি। আপু, তাহলে দিহান আমাকে বিয়ে করলো কেন? দিহান ভাই বা আরিয়ান ভাই কেউ এ বিষয়ে জানে না। তুমিও কখনো এ বিষয়ে দিহান ভাইকে জানাবে না। আর তোমার সোশ্যাল মিডিয়াতে আরিয়ানের সব নিশান মিটিয়ে দিও। আমি বুঝতে পারছি না আপু। তোমার কিছু বুঝতে হবে না। আমার ভাইটা অনেক ভালো, বুঝলে? বোন দেখে বলছি না, তুমি কয়দিন থাকলে বুঝতে পারবে। চলো, তোমাকে রুমে দিয়ে আসি। রুমে এসেছে বেশ কিছুক্ষণ হলো। দুর্বা আর দিহা মিলে হালকা সাজে সাজিয়ে দিয়েছে তাকে। লাল টুকটুকে রঙের শাড়ি পরানো হয়েছে। দরজা বন্ধ করে মায়ার দিকে এগিয়ে আসলো দিহান। কেমন ফিলিংস মায়াবতী? আপনি যে সাইকো তার প্রমাণ দিলেন। এত রাতে বিয়ে না করলে চলছিল না? না তো, বুঝো না, অভিনেতা মানুষ, সব কিছু ড্রামাটিক না করলে চলে? ধ্রুবার দিহা আপুকে কে নিয়ে এসেছে? মাহসিন নিয়ে এসেছে। এসব কথা বাদ দাও। আগে আমার বিলাই বউকে মন ভরে দেখিনি। সি, আপনি এখন আমাকে বিলাই ডাকলেন? না, বিলাই বউ। কথাটা বলে দিহান মায়াকে নিজের কাছে নিয়ে আসলো। দিহান ফু দিয়ে তার কপালের চুল সরালো, তারপর বলল, দেখো, কোনো প্রকার ঢং করতে পারবো না আমি। আমার তো তোমাকে টাচ করার ফুল লাইসেন্স আছে, তা নষ্ট করতে পারবো না। আপনি প্রচুর ঠোঁট কাটা মানুষ। তা বলতে, বউয়ের কাছে সব জামাই ঠোঁট কাটা হয়, বুঝলে মিস্টার দিহান হাসান?
মায়ার হুট করে খুব ভালো লাগা শুরু করলো, যা সে কল্পনাও করেনি তা বাস্তবে হচ্ছে। আচ্ছা, এটা কি স্বপ্ন নাকি ক্ষণিকের সুখ? চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।